আমি প্রথম যেদিন শুনেছিলাম একটা জন্ম সনদ অনলাইন আবেদনের জন্য ১৫০০ টাকা, ২,০০০ টাকা, এমনকি ২৫০০, ৩,০০০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল, সেই দিন আমি খুবই অবাক হয়েছিলাম। আসসালামু আলাইকুম, আমি মাকলুনা বেগম লাইফ ব্রেথ চ্যানেলের পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আমি সত্যি অনেক বেশি অবাক হয়েছিলাম প্রথম যেদিন শুনেছিলাম যে জন্ম সনদ আবেদনের জন্য, অনলাইন আবেদনের জন্য ১৫০০, ২,০০০, ২৫০০, ৩,০০০ যে যেমন পারে তার মতো করে সে সাধারণ মানুষের কাছে নিচ্ছিল। এই খবরটা আমি দেখেছিলাম, আমি ২০১৫ সালে অনলাইন জন্ম সনদ আবেদনের নিয়মটা চালু হয়। তো ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমি এই কাজের সাথে জড়িত ছিলাম। একদিন বিকেলের দিকে আমাদের সাধারণত ওই ধরনের আবেদনগুলো 10টা থেকে 2:30, 3টা পর্যন্ত একটু ভিড় থাকে। বিকেলের দিকে কাজ শেষে এমনিতেই অনলাইনে চোখ বুলাচ্ছিলাম খবরের এগুলোতে। হঠাৎ করে আমার চোখে আসে এরকম যে অনলাইন জন্ম সনদ আবেদনের জন্য ২,০০০, ১৫০০, ২৫০০ যে যেমন পারে সে সেরকম নিচ্ছে। আসলে বলার কিছু নেই। যেখানে নিয়ম আছে যে হচ্ছে 50 টাকা ব্যাংকে জমা দিতে হবে আবেদনের জন্য, আর 50 টাকা যে কম্পিউটার থেকে আবেদন করবে সেখানে দিতে হবে। তো আমরা এমনও করেছিলাম যে কোনো দিন 30 টাকাও নিয়েছিলাম। হয়তো কেউ এমন আছে যে গরিব মানুষ আসছে, তার কাছে ওই মুহূর্তে টাকা নেই, বলছে যে আপা আমার কাছে টাকা নেই, বা আমার হাজব্যান্ডকে বলছে যে ভাই আমার কাছে টাকা নেই, 30 টাকা আছে, এই 30 টাকা নিয়ে দেন। আজকে এই ভিডিওটা দেওয়ার অর্থ হচ্ছে, আমরা আসলে, আমি যেমন বাঙালি, আমি বুঝি বাংলাদেশের প্রতিটা মানুষ সিস্টেমে চলতে পারে না, বা সিস্টেমে আমরা এতটা সিস্টেমেটিক হই না। যদি এমনটা করা হতো যে শিশুর জন্মের পরপরই যখন জন্ম সনদের আবেদন করা হবে বা জন্ম সনদটা যখন তার করা হবে, ঠিক তখনই সরকারিভাবে কোনো তার হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স করা হবে, যেটা তার বাবা মা যতদিন ইচ্ছা, সে যতদিন তার 18 বছর পূর্ণ হয়নি ততদিন তার বাবা মা চালাবে। 18 বছর পূর্ণ হলে সে নিজে চালাতে পারবে। এমন সিস্টেম হলেই কিন্তু অনেক ভালো হতো। কারণ আমরা আসলে যতই ইনকাম করি না কেন, সঞ্চয়ের দিকে আমাদের দৃষ্টিটা খুবই কম। কিন্তু সঞ্চয় যে মানুষের কত বড় প্রকৃত বন্ধু হতে পারে, এটা আমরা এখনও পারিবারিকভাবে, সামাজিকভাবে সেভাবে গুরুত্ব দিচ্ছি না। আর ওই সিস্টেমটা যদি চালু করা হয়, প্রথম দিকে হয়তো বা মানুষ একটু কম মানলো বা বুঝলো না, তার গুরুত্ব দিল না, পরে মানে স্ট্রিক্টলি করা নিয়ম করলে সেটা কিন্তু অবশ্যই একদিন নিয়মে পরিণত হয়ে যাবে। আমি মনে করি একটা দেশের সাথে একটা পরিবারকে অনেক সুন্দরভাবে তুলনা করা যায়। আমি যেটা মনে করি, একটা দেশকে একটা পরিবারের সাথে তুলনা করা যায়। ধরুন একটা পরিবারে 9 জন বা 7 জন, 8 জন সদস্য আছে, যদিও এখন ছোট ছোট পরিবার, একক পরিবার। তো সেই পরিবারের প্রধান যদি ভালো হন, প্রধানের যদি নিয়মকানুন খুবই কড়া হয়, প্রতিটা সদস্যর সমানভাবে দেখা, প্রতিটা সদস্যর ভালো মন্দ, তার প্রতিটা যত্নের, মানে প্রতিটা সদস্যর যত্ন, খাওয়া দাওয়া সব কিছু যদি সমান দৃষ্টিতে দেখা হয়, সেই পরিবারে যদি কিছু নিয়ম খুব কঠিনভাবে থাকে যে এই নিয়মেই চলতে হবে, এভাবেই চলতে হবে, সবার মতামত জানতে হবে, মাঝে মাঝে সেখানে মিটিং হবে, সবার কথা শুনবে, তাহলে কিন্তু সেই পরিবারটা অবশ্যই ভালো হবে। পরিবারের প্রধান যদি ভালো হয়, অবশ্যই সেই পরিবারের সব কিছু ভালো নিয়মেই চলবে। আমিও মনে করি একটা দেশও ঠিক সেরকমই। দেশের প্রধান তিনি যদি প্রতিটা সদস্যের ভালোর কথা চিন্তা করে, বাইরে থেকে কেউ আগন্তুক আসুক, কেন আসলো, আর তিনি আসার কারণে আমার দেশের কোনো ক্ষতি হবে কি না সেটা যদি ভাবে, এভাবে যদি চিন্তা করে যে কেউ আমার দেশে অনুদান দিতে চাচ্ছে, কেন দিতে চাচ্ছে, এভাবে চিন্তা করলে অবশ্যই সেখানে শান্তি বজায় থাকবে। কাউরে আসলে একটা দেশের কথা চিন্তা করলে আমার আসলে খুবই কষ্ট লাগে যে আমরা কি করি, নিজের সামান্য লাভের জন্য অন্যের অনেক বড় ক্ষতি করে ফেলি, যেটা আসলে কখনোই ঠিক না। যেমন বলেছিলাম যে একটা জন্ম নিবন্ধনের আবেদনের যেখানে 50 টাকা অনলাইন ফি আর 50 টাকা কম্পিউটারের ফি, সেখানে 1500, 2000 টাকা পর্যন্ত কিভাবে মানুষ নিতে পারে। আর এই সামান্য একটা কাজের জন্য এত লাভ করে সেই টাকা কি কখনো থাকবে?
বা চিরদিন কখনো থাকে অন্যকে ঠকিয়ে এভাবে টাকা নেয়া। যাই হোক, আমি মনে হয় অনেক বেশি বলে ফেললাম। ভালো থাকবেন সব।